মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি ৩ জন খালাসে অসন্তোষ পরিবারের। খালাসটা কি ঠিক হয়েছে? আমি হাইকোর্টের কাছে বলতেছি এতজন ওরা শাস্তি দেয়। মাইক্রোক্রেডিট ব্যাংক হলে সহজে ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন। মেয়র পদে ইশরাকের শপথের দাবিতে আজও সমর্থকদের বিক্ষোভ। নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি তার দায়িত্বে বসে, এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমি মনে করবো এর পিছনে একটা কালো ছায়া। এই কালো ছায়া হচ্ছে তারাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। খুলনার সার্কিট মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ বিকেলে। অংশ নেবেন কেন্দ্রীয় সহ খুলনা বরিশাল বিভাগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লিবিয়া। আন্দোলনে সংহতি জানিয়ে ৩ মন্ত্রীর পদত্যাগ, দ্রুত নির্বাচন দাবি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। মাইক্রোক্রেডিট ব্যাংক হলে নতুন উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছে তা নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে এই অথরিটি। বলেন, ক্ষুদ্র ঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ দেয়া হয়। সকালে রাজধানীর আগারগাঁয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মাইক্রোক্রেডিট ব্যাংক চালু করতে আইন করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। মানুষ মাত্রই উদ্যোক্তা মন্তব্য করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো জানিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রোক্রেডিটের কার্যক্রম আরও জোরদার হবে। যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে। যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বাড়ি বাড়ি বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে, বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম। তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে। কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশে সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না। এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনে হওয়ার জন্য না। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদে নগর ভবন টু সচিবালয় অভিমুখে বিক্ষোভ শেষে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করেছেন তার সমর্থকরা। ঢাকাবাসীর আয়োজনে শনিবার সকালে ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ইশরাকের মেয়র হিসেবে দ্রুত শপথ করানোর দাবি করেন। বলেন, গেজেট প্রকাশের পরেও শপথ না করানো ষড়যন্ত্র। নেতাকর্মীরা বলেন, আদালত তাকে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ পড়ানো হয়নি। জানান, একটি মহল এতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা গণতান্ত্রিক পথকে রুদ্ধ করবে। ইশরাককে মেয়রকে নগর ভবনে শপথ করতে দিতে হবে। তার ন্যায্য, তার সিটে
তার জায়গায় তাকে বসতে দিতে হবে, এটাই আমাদের মূল নগরবাসীর দাবি। ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যদি তার দায়িত্বে বসে, এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই কুলাঙ্গার স্বৈরাচাররা দুর্নীতি করতে পারবে না, এই জন্য তারা তালবাহানা করছে। গেজেট প্রকাশিত হওয়ার পরেও যদি নগর ভবনে একজন নগর পিতা ইশরাক হোসেন সাহেবকে বসানো না হয়, সেক্ষেত্রে আমি মনে করবো এর পিছনে একটা কালো ছায়া। এই কালো ছায়া হচ্ছে তারাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন এখন কি কর্মসূচি চলছে, কি বলছেন বিক্ষোভকারীরা? উজ্জ্বল, যেমনটি বলছিলেন, মূলত এই চলতি বছরের মার্চের 27 তারিখে আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করে। তার ঠিক এক মাস পর অর্থাৎ 27 এপ্রিল সেই গেজেটকে সমর্থন জানিয়েছিল ইসি। তার পরপরই মূলত একটি আইনজীবী রিটকে কেন্দ্র করে ইশরাক হোসেনের যে শপথ অনুষ্ঠান সেটি বাধাগ্রস্ত হয়। সেই পরিপ্রেক্ষিতেই মূলত তার শপথ গ্রহণ কেন বিলম্ব হচ্ছে সেটিকে মর্মে নিয়েই মূলত ঢাকাবাসী এবং ইশরাক হোসেনের যে নেতাকর্মী বা সমর্থক রয়েছে তারা আজ এই বিক্ষোভ মিছিল করছে এবং এখান থেকে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে তারা একটি লং মার্চ করছে। তাদের দাবি যে এই জনতার মেয়র ইশরাক হোসেনকে অতিলম্বে যে মেয়রের যে পদ, সেই পদে তাকে শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বসাতে হবে। কেননা ঢাকাবাসীর যে উন্নয়ন, যে নগর পরিকল্পনা, সবুজ সিটি, একই সঙ্গে আপনার ড্রেনেজ ব্যবস্থা, হারিয়ে যাওয়া খাল, জলাধার উদ্ধার, এইসব কাজগুলো মূলত ইশরাক হোসেন করতে পারবেন বলে এই যে তাদের নেতা সমর্থকরা বিশ্বাস করছেন। সেই প্রেক্ষিতেই মূলত তাদের দাবি যে ইশরাক হোসেনকে দ্রুত শপথ অনুষ্ঠান পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্বে বসাতে হবে। একটু বলে রাখি যে 2020 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিল মেয়র ফজলেনুর তাপস। এখানকার সঙ্গে নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলার সুযোগ হয়েছিল। নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে সেই মেয়র তাপস ছিলেন অবৈধ, অগণতান্ত্রিক। মূলত জনতার ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হয়েছিল, কিন্তু সেই সরকার অর্থাৎ তৎকালীন দুর্দশাপ্রাপ্ত যে আওয়ামী সরকার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করে ফজলেনুর তাপসকে মেয়র ঘোষণা করে। তার পরপরই কিন্তু আদালত থেকে একটি গেজেট পাস হয় যে মেয়র ইশরাক হোসেনই মূলত জনতার মেয়র এবং জনতার রায় তার পক্ষে গিয়েছিল। আমরা এখন যে বিক্ষোভ মিছিলে আছি, সেই বিক্ষোভ মিছিলটি মূলত লং মার্চ এই প্রেস ক্লাব এবং সচিবালয়ের সামনে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও নগর ভবনের সামনে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখর প্রকম্পিত হয়ে আছে নগর ভবন। নেতাকর্মীরা যে বিষয়টা বলছেন যে ইশরাক হোসেন মূলত জনতার মেয়র, তাকে যদি নগর ভবনে বসানো হয় তাহলে নগরের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ তথ্য। এর পরবর্তী সংবাদে তো আমরা আপনার সংবাদে আবারও নতুন তথ্য নিয়ে যুক্ত হব। উজ্জ্বল। নগর ভবনের সামনে চলছে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, বিএনপি দেশের স্বাধীনতা আর গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা সার্কিট হাউস মাঠে দুপুরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সমাবেশের খবর জানাতে সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন তারুণ্যের সমাবেশ উপলক্ষে কি প্রস্তুতি চলছে এখন? উজ্জ্বল, আনুষ্ঠানিকভাবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির যে ধারাবাহিক সমাবেশ সেটি মূলত 2টার সময় শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে এখন যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। মঞ্চের সব কাজ প্রায় গুছিয়ে এনেছে, কিছু কাজ বাকি রয়েছে এবং যারা এখানে আসবেন তাদের যে বসার জায়গা, চেয়ারগুলো রাখা হচ্ছে।
যে বাঁশের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ব্যারিয়ার দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখছি যে গোছানোর একদম শেষ পর্যায়ে রয়েছে। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছে এবং এখানে যে মাইকের ব্যবস্থা করা হয়েছে পুরো মাঠ জুড়েই এই সার্কিট হাউসের যে মাঠটি রয়েছে। মূলত এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে দুইটাই শুরু হওয়ার কথা রয়েছে সেহেতু সব শেষ মুহূর্তের প্রস্তুতি তো এখানে চলছেই এবং এই যে আজকের সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু এই অঞ্চল বলছে এই কারণেই যে এটি মূলত খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে আসলে এটি হচ্ছে একটি বিএনপির সাংগঠনিক যে বিভাগ সেই বিভাগের ক্রমান্বয়ে ইশারা বিএনপি কিন্তু চট্টগ্রামে করেছে এবং এই চট্টগ্রামের পরে এই খুলনা আজকে করছে। এখানে আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া যেহেতু এই সমাবেশটি মূলত যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল মিলে করছে সেহেতু এই 3 দলের এই শীর্ষ পর্যায়ের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং যারা স্থানীয় নেতা রয়েছে অর্থাৎ বরিশাল বিভাগের, জেলার এবং এই যে খুলনা মহানগরী, খুলনা জেলার তারা তো এটি থাকবেনই। যেহেতু রোদ্রের প্রচণ্ড তাপ আমরা কিন্তু নেতাকর্মীদের আগমন বা ভিড় সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যখন এই যে মাঠের চারপাশে আমরা যখন গিয়েছি বা কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথে বা এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে তারা ধীরে ধীরে আসা শুরু করেছেন যেহেতু পার্শ্ববর্তী জেলাগুলো এই সাতক্ষীরা, খুলনা, বরিশালের এই পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে তারাও যেহেতু আসবেন, তারা সকালে আসলে এখানে আসার কথা রয়েছে এবং তারা বলছেন যে পথে আছেন তারা। এখন মূলত আমরা দেখছি যে এইটিকে ঘিরে এখানের যে মানুষ তাদের মধ্যে একটি উৎসাহ এবং শহরের মধ্যে আমরা দেখেছি যে শহর জুড়ে কিন্তু পুরা ব্যানার ফেস্টুন এসব দিয়ে এই পুরো শহরকে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর এরকম একটি বড় সমাবেশ করার যে উচ্ছ্বাস সেটি এই নেতাকর্মীদের মধ্যে মূলত দেখা যাচ্ছে এবং নেতাকর্মীরা বলছে যে তারা যে এই দীর্ঘদিন ভোটবিহীন ছিল অর্থাৎ নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি সেটিকে তরুণদের সেই বার্তা দেওয়ার জন্য বা ভোটার অধিকারের যে পুনরুদ্ধার করার জন্য এই তরুণদের মূলত বার্তা দিবেন এই মঞ্চ থেকেই এমনটি মনে করছেন যারা আজকে এখানে এসেছেন। এখন পর্যন্ত যাদের সাথে আমরা কথা বলেছি তারা এমনটি বলছেন। এই ছিল এই খুলনার সার্কিট হাউসের মাঠ থেকে সমাবেশের সবশেষ। হবে বিএনপির তারুণ্য সমাবেশ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জওয়াদ মাহমুদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অভিযোগ গঠনের 25 দিনের মাথায় ঘোষণা হলো শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। মৃত্যুদণ্ড দেয়া হলো প্রধান আসামি হিটু শেখকে, তবে তার 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার মা। এই রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর দ্বারা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ছিল শনিবার। সমগ্র দেশবাসীর চোখ ছিল মাগুরার দিকে। কি রায় হতে যাচ্ছে বহুল আলোচিত এই ঘটনাটি নিয়ে। মাত্র 14 কার্য দিবসে মাগুরা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হাসান সকাল 9টার দিকে রায় ঘোষণা করেন। মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার রায় দেন বিচারক। এছাড়া বাকি 3 জনকে দেয়া হয় বেকসুর খালাস। মামলার রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। হিটু শেখের ফাঁসি হলেও বাকি আসামিদের খালাস দেয়ায় সন্তুষ্ট নন তারা। তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় সহযোগিতা করেছে। ওরা তো সারিয়াই দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ কাটায় রাখছে, কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত, তো কিভাবে ওরা খালাস দিল। আমি তো এত খুশি না, আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, মামলার সকল কাগজপত্র পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করলেও এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। এ দেখে অন্ততপক্ষে অন্যান্য জনগণও কিছুটা সচেতন হবে, কারণ কি এ যে জঘন্য অপরাধটা করেছে এটা তো আসলে আমাদের কাম্য না, কারণ সে একটা শিশু বাচ্চা। সে কারণে আমাদের এই ফাঁসির রায়টা আমাদের জন্য খুবই দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা হয়েছে। এই রায়টা সমাজে বার্তা দিল যে কোনো অপরাধী কোনো অপরাধ করে পার পেয়ে যাবে না,
এবং যে কোনো অপরাধী করুক না কেন আইনের আওতায় তাকে আসতেই হবে। আজকের রায়টা বাংলা ভাষার জন্য একটা বিরাট মাইল ফলক এবং সবাই এত খুশি। আজকে যে দৃষ্টান্ত হলে এই দৃষ্টান্ত যেন অনুসরণ করে আগামীতে, এটাই আমরা আশা করি। গত 6 মার্চ 8 বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হিটু শেখ। পরে মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে পরদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেনাবাহিনী তত্ত্বাবধানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শুরু হয় আসিয়ার। এরপর গত 13 মার্চ সকালে সেখানে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর দ্রুত বিচার কার্যকরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী আনে সরকার। এখন মাগুরা। আইএমএফের শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলারের দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় কমে আসা, রিজার্ভ বৃদ্ধি ও পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। তবে কেউ বাজারের ক্ষতি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। আরও জানাচ্ছেন আতাউন নিয়ন। পাউন্ডের মাধ্যমে 1972 সালে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করে বাংলাদেশ। একাধিক মুদ্রার সাথে পেগ পদ্ধতিতে লেনদেন চালু করা হয়, যা বিনিময় হারকে একটিকে আরেকটির সাথে সম্পর্কিত করা। 1975 সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে টাকার অবমূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। চালু করা হয় সেকেন্ডারি মুদ্রা বাজার। এর সাথে শুরু হয় কার্ভ মার্কেট বা খোলা বাজার, যেখানে মুদ্রার দাম ছাড়াই দ্বিগুণ। পরে 1983 সালে শুরু করা হয় ডলারের লেনদেন। আইএমএফের শর্তে বিনিময় হারকে নিয়ন্ত্রণমুক্ত করা হয় 1993 সালে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা বাজারকে আংশিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে শুধু মূলধন ছাড়া সব টাকাই রূপান্তর করা যেত ডলারে। এতে সংস্থাটির ঋণ পাওয়া সহজ হয় বাংলাদেশের জন্য। ডলারের দাম প্রথম বাজারের উপর ছাড়া হয় 2003 সালে। এর আগ পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ সম্পর্কিত প্রথা বা অ্যাডজাস্টেবল পেগ চালু ছিল, যা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দাম ওঠানামা করা। আর ম্যানেজড ফ্লোটিং এর মাধ্যমে সরবরাহ রেখে বাংলাদেশ ব্যাংক তখন বাজার নিয়ন্ত্রণ রাখত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়লে আইএমএফের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালে। এর আগে 2022 সালে ডলারের দাম নিয়ন্ত্রণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংক আর খোলা বাজারে এই মুদ্রার দামের সাথে দেখা যায় চরম বিশৃঙ্খলা। পরে 2024 সালে আইএমএফের শর্তে কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে পুনরায় 21 বছর পর ডলারের দাম ওঠানামা করার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত 15 বছরে দেশ থেকে পাচার করা হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা। 42 বিলিয়ন ডলারের রিজার্ভ নামানো হয়েছে 18 বিলিয়নের ঘরে। 2022 সালে 86 টাকার ডলার 42% বেড়ে 122 টাকায় দাঁড়িয়েছে। এর মাঝে 130 টাকায়ও উঠতে দেখা গেছে। 5 আগস্ট হাসিনার সাথে পালিয়েছে পাচারকারীর বড় অংশ। ফলে বন্ধ হয়েছে হুন্ডি, যার সুফল পাওয়া শুরু হয়েছে। এবার আইএমএফের শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলার দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আপনার চাহিদা নাই, তাহলে আপনি আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন ব্যাংকাররা। তো সবাই যদি প্রুডেন্স ঠিক মতোই করে, তাহলে এগ্রিগেটররা কখনোই করতে পারবে না, ডোমিনেট করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে। তার মানে সে মজুত করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে? 3 দিন, 2 দিন। তো সেই জায়গায় আমরা যদি এগ্রিগেটরদেরকে কোনো প্রশ্রয় না দিই, প্রতিযোগিতায় না লিপ্ত হই, তখন সে কিন্তু তার মধ্যেও একটা আশঙ্কা তৈরি হবে যে আমাকে তাড়াতাড়ি সেল করতে হবে। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না 125 টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না। তখন তাদের কাছে ডলার বিক্রি করবে আগামীতে কেউ, যদি তাদের সময় বেশি লাগে টাকাটা ট্রান্সফার করতে। কাজে এটা তো অত সোজা না, যত সহজভাবে বলা হচ্ছে যে ইচ্ছা করলে তারা বিলিয়ন ডলার কিনে বসে থাকবে। তো ওই বিলিয়ন ডলার বিপদে তাদের টাকাটা দরকার। বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের বড় অংশীদার, তাই বাজার ঠিক রাখতে 50 কোটি ডলারের তহবিল রেখেছে সংস্থাটি। তাই কেন্দ্রীয় ব্যাংকের অদৃশ্য নজরদারিতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে। আর কেউ ক্ষতি করতে চাইলে সেই হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউন নিয়ন, এখন, ঢাকা।
ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সোশ্যাল মিডিয়ায় নারীদের সুরক্ষা এখনও সীমিত স্বীকার করে তিনি বলেন, সাইবার স্পেস নারীদের জন্য নিরাপদ করতে তথ্য প্রযুক্তি বিভাগের আরও কাজ করার সুযোগ আছে। এছাড়া ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য করার জন্য ইন্টারনেটের দাম কমাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা চাই যে যতটা সম্ভব হয় হিউম্যান টাচ কমিয়ে আনা। যে সেবাগুলো আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়, আপনারা জানেন একেবারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা সেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে হিউম্যান টাচই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি এবং দীর্ঘসূত্রিতার একটা কারণ। আমরা মনে করি ডিজিটাইজেশনের মাধ্যমে সেটা কমিয়ে আনা সম্ভব এবং জনগণকে সরকারের সেবা গ্রহণের ক্ষেত্রে আরও ভালোভাবে সেবাটা দেওয়া সম্ভব। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন বেতন পরিশোধে কারখানার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিনা, আর শ্রমিকরা কি বলছেন, এখন কি পরিস্থিতি? উজ্জ্বল, বেতন পরিশোধে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিশ্রুতি কিংবা আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে যে কারখানার যারা বিক্ষুব্ধ শ্রমিকরা রয়েছেন তারা কারখানার মূল ফটকের ভেতরে তারা অবস্থান করছেন এবং তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কারখানার ভেতরে রয়েছে। তবে কর্মবিরতি পালন করছেন তারা। কারখানার ভিতরে অবস্থান করলেও তারা কোনো কাজ করছেন না। অন্যদিকে কারখানার বাহিরে কিন্তু শিল্প পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সজাগ অবস্থানে রয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই কারখানাটি মূলত BHIS অ্যাপারেলস কারখানা। এই কারখানায় প্রায় 1100 থেকে 1200 শ্রমিক রয়েছে এবং এই শ্রমিকরা এর আগেও আমরা দেখেছি একাধিকবার তাদের যে বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছিল, বিক্ষোভ করেছিল। তারপরে কিন্তু তাদেরকে বেতন পরিশোধ করা হয় এবং শ্রমিকরা যে অভিযোগটি করছেন তারা আন্দোলন করে তাদেরকে বেতন নিশ্চয়তা পেতে হয়, অর্থাৎ আন্দোলন করলেই তারা বেতন পান। সেক্ষেত্রে কঠোর না হওয়া পর্যন্ত কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদেরকে বেতন পরিশোধে প্রায় সময় তালবাহানা করছেন, এমনটি অভিযোগ করছেন। এবং চলতি মাসেও কিন্তু তারা এই কারণে আন্দোলন করছেন যে তারা বলছেন যে তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে, পাশাপাশি চলতি মাসের আজকে 17 তারিখ পর্যন্ত তাদের বকেয়া, এই 1.5 মাসের বকেয়া বেতন সহ সামনে ঈদ রয়েছে। এই ঈদের আগ মুহূর্তে কারখানা মালিক পক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না, পাশাপাশি শ্রমিকদেরকে না জানিয়ে কারখানার ভেতর থেকে মূল্যবান মালামাল তারা রাতের অন্ধকারে সরিয়ে নিয়েছেন, এমনটি শ্রমিকরা অভিযোগ করছেন। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে কারখানা মালিক পক্ষ প্রায় সময় তাদেরকে যে বেতন, যে 2 মাস কিংবা 1 মাসের বেতন বকেয়া রেখে তাদেরকে কাজ করান, যে কারণে কিন্তু তারা বাধ্য হয়ে অনেকটা তারা এই আন্দোলন করতে বাধ্য হয়েছেন। এবং আজকে তারা সকাল 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এবং এই অবরোধের ফলে আমরা সকালে দেখেছি যে স্কুল কলেজগামী শিক্ষার্থী, পাশাপাশি অফিসগামী যাত্রী সহ সব ধরনের যারা এই মহাসড়ক ব্যবহার করেন সকল মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। তো সেই দুর্ভোগ কিন্তু এখন অনেকটা কমে এসেছে, কারণ শ্রমিকদেরকে বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে এখানে শান্ত অবস্থায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি এবং শিল্প পুলিশের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন BGMEর সাথে পরামর্শ করে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে শ্রমিকদের বেতনটি কীভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শ্রমিক বিক্ষোভের সবশেষ তথ্য। উজ্জ্বল। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। প্রমত্তা, মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত এক দ্বীপ উড়িরচর, যেখানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 40,000 মানুষের, যেখানে এখনও নদী ভাঙন, প্রতিকূল আবহাওয়া বা লবণাক্ত পানি তাদের ঠেলে দেয় বেঁচে থাকার নিত্য সংগ্রামে। অথচ একটি ক্রস ড্যাম বা অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনীতিতে এক উজ্জ্বল নাম হতে পারত কৃষি, মাছ ও কাঁকড়ায় সমৃদ্ধ এই জনপদ। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। উত্তাল সাগরের জলরাশি দেখেই কেটেছে শৈশব ও কৈশোর। জীবনের সুখ দুঃখের অনেক গল্পের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা নদী ভাঙন বা ঠিকানা পাল্টানোর গল্পটাও। দেশের জলবায়ু উদ্বাস্তুর দ্বীপ উড়িরচরের বাসিন্দা শাহাদাত হোসেন। সোনালী স্মৃতি ঘেরা এই বাড়িতে জীবনের বড় অংশ কাটালেও গত বছর বাধ্য হয়ে ছেড়েছেন এই আশ্রয়।
পূর্বপুরুষের ভিটা নদীগর্ভে বিসর্জন দিয়ে অন্যত্র চলে যাওয়ার এমন গল্প শাহাদাতের কাছে নতুন নয়। কি ফিজাদের বাড়ি ছিল হুদ্রাখালী সন্দ্বীপ, সেখান থেকে ভাঙার পরে উড়িষ্যা আসে, উড়িষ্যা আসার পরে 2বার ভাঙছে আমার দাদাদের বাড়ি, সেখান থেকে আমাদের এই বাড়ি আসছে, আমার আব্বুর বাড়ি। এখান থেকে ধরেন এটা এখন ভাঙার পথে, এটা আর আমরা আশা করি না, আরো 5-5 কিলোমিটার উত্তরে চলে গেছি। কোনো এক সময় সেখানে থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। ঠিকানা বদলের এমন গল্প এই জনপদের আরও অনেকের। এমনকি দ্বীপের আমেনা বেগমও বর্ষার শঙ্কায় ছেড়ে যাচ্ছেন প্রবাসী স্বামীর ভিটা, যেখানে কাটিয়েছেন পুরো 1 যুগ। তবে নদীর ধ্বংসাত্মক ভাঙনে বাড়ির চাল বা অন্যান্য সব কাঠামো খুলে নিয়ে যাওয়া হয়েছে দ্বীপের অন্য প্রান্তে। এখানে 7 বছর, এখন নদী ভাঙতির কারণে আমরা এখান থেকে চলে যেতেছি আর কি। সময় লাগবে বলতে এখন বর্ষা তো কাছে গেছে, বর্ষা আসলে তো আর ঘর নিতে পারবো না। প্রমত্তা মেঘনা আর উত্তাল বঙ্গোপসাগরের বুক চিরে 1970 সালে সন্দ্বীপের উত্তর দক্ষিণে জেগে উঠেছিল উরির চর। 80-র দশক থেকে সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও আশপাশের বিভিন্ন চরের ভূমি হারানোরা এখানে আসেন নিরাপদ ঠিকানার খোঁজে। অথচ তাদের নিত্যসঙ্গী হয় ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের মতো অভিঘাত। নদীর অন্য প্রান্তের পৃথিবী এগিয়ে গেছে চোখের পলকে। জলরাশির অন্য পাশের মূল ভূখণ্ডে জীবনে গিয়েছে অভাবনীয় গতিতে। অথচ প্রমত্তা মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জেগে থাকা মায়াবী চরে সময় যেন থমকে থাকে। জলবায়ুর ধাক্কায় জর্জরিত এই অঞ্চলের মানুষ আটকে থাকে দুর্ভাগ্য, অনিশ্চয়তা আর ভাঙনের মহাকালে। চর এলাকা তো এখানে জোয়ার হয়, যেমন তুফান তাফান অনেকটা বেশি হয়, এই কারণে মানে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের উড়িষ্যার মানুষ একজন 3, 4, 5, 6 লড়ার জন্য দিছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাপ দাদার ভিটা মাটি হারিয়ে যাচ্ছে। দ্বীপে ঋতু পরিবর্তনে মাঠ ভরে ওঠে ফসলে, কোথাও দোল খায় ধানের শেষ। এই ফসলের উপর সন্দ্বীপ ও আশপাশের উপজেলার মানুষ নির্ভর করলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত ফসল। কারণ সমুদ্রের উচ্চতা বেড়ে ঢল নামে লবণাক্ত পানির কখনো বাধা হয়ে দাঁড়ায় দুর্বল দুর্গম যাতায়াত ব্যবস্থা। লবণাক্ত পানি ধরা দেখছেন না, মরিচ লাগাইছে উপাসে সব জ্বলে গেছে, তরমুজও জ্বলে গেছে লবণাক্ত পানি ঢোকার কারণে। টমেটো লাগাইলাম, ওইটাও কুমড়া গাছ লাগাইলাম, লাউ গাছ লাগাইলাম, এগুলো নুনের কারণে হচ্ছে না। চট্টগ্রামের সন্দ্বীপের এই ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের অন্যতম উদাহরণ হয়েও পড়ে আছে সরকারি বা বেসরকারি সংস্থার অবহেলার খাতায়। মেলে না জলবায়ু তহবিলের অর্থ বা প্রকল্প। তবে নদী ভাঙন বা জলবায়ুর অভিশাপ থেকে মুক্তি পেতে একটি ক্রস ড্যাম এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া। দুর্গমতার কারণে কিন্তু আউট অফ ফোকাস থেকে গেছে। আউট অফ ফোকাস থাকার কারণে আমাদের সরকারের দৃষ্টি পড়তেছে না, আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি পড়তেছে না, এবং যারা এনজিওগুলো আছে, বেসরকারি সংস্থাগুলো আছে, তাদেরও কোনো কিন্তু এখানে দৃষ্টি পড়তেছে না। এটি যদি হয় যুগান্তকারী একটা স্টেপ হবে। প্রথমত নোয়াখালীর সাথে উরিচর কানেক্টেড হবে এবং পরবর্তীতে কিন্তু এটা দেখা যাবে ধীরে ধীরে সন্দ্বীপের সাথে কানেক্ট করা যাচ্ছে। সিডিএসপি প্রকল্প থেকে, যে প্রকল্প কিন্তু এখনও চলমান রয়েছে, যেটা 2025 সালে জুন পর্যন্ত থাকবে। ক্রস ড্যাম নির্মাণে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি দল মাস 2 আগে পরিদর্শন করেছে উরির চর। তারা জানান প্রাথমিক পর্যায়ে নোয়াখালী থেকে উরির চর ও পরবর্তী ধাপে উরির চর থেকে সন্দ্বীপ পর্যন্ত ড্যাম নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ফয়সাল করিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দ্রুত নির্বাচনের দাবিতে উত্তাল লিবিয়া। সরকার বিরোধী এই বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এরই মধ্যে পদত্যাগ করেছেন দেশটির 3 জন মন্ত্রী। শুক্রবারের বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1 সদস্য নিহত হয়েছে বলে দাবি ক্ষমতাসীন আব্দুল হামিদ প্রশাসনের। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 2 মিলিশিয়া বাহিনীর সংঘাতের পর এবার সরকার বিরোধী আন্দোলনে উত্তাল লিবিয়া। আব্দুল হামিদ প্রশাসনের 3 মন্ত্রীর পদত্যাগে আরও বেগবান সরকার পতনের দাবি। শুক্রবার রাজধানী ত্রিপোলির শহীদ স্কোয়ার থেকে মিছিল নিয়ে সিটি সেন্টারের মূল সরকারি ভবন ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এ সময় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়। বিভক্তিতে ভরা লিবিয়ায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 2021 সালে জাতিসংঘের সহায়তায় ক্ষমতা গ্রহণ করেন বর্তমান প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবাহ। ওই বছরই নির্বাচন দেওয়ার কথা থাকলেও বিরোধী সংগঠনগুলোর কারণে ভেস্তে যায় সে পরিকল্পনা।
চলতি সপ্তাহে রাজধানী ত্রিপোলিতে লিবিয়ার দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে প্রাণ যায় অন্তত ৮ বেসামরিক নাগরিকের। নিহত হন মিলিশিয়া বাহিনীর প্রধান আব্দুল ঘানি কিকলি। এর জেরে গেল বুধবার লিবিয়ার প্রশাসন দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও দেশটির সাধারণ মানুষের অভিযোগ, দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। পাশাপাশি সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে জনমনে। সরকার বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল হামিদ প্রশাসনের বাণিজ্য, স্থানীয় সরকার ও গৃহায়ন মন্ত্রী। পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সেই অর্থে রাজনৈতিক স্থিতিশীলতা দেখা যায়নি। 42 বছর ক্ষমতায় থাকার পর পশ্চিমা সামরিক জোট নেটোর মদতপুষ্ট বিরোধী একটি গোষ্ঠীর হাতে আটক হন তিনি। ওই বছরের 20 অক্টোবর হত্যা করা হয় তাকে। এরপর থেকে জ্বালানি সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি ধীরে ধীরে পতনের দিকেই গেছে। পশ্চিমাদের মোহভঙ্গের পর লিবিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগ নেয় জাতিসংঘ। 2020 সালের অক্টোবরে মেলে সফলতা। অস্ত্রবিরতির মধ্য দিয়ে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত থামানো গেলেও আবারও সেই আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত কমপক্ষে 115 জন। এতে যুদ্ধ শুরুর পর উপত্যকায় নিহত সংখ্যা ছাড়িয়েছে 53,000। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের দাবি অপারেশন গিডিয়ন্স চ্যারিয়েটের প্রথম প্রাথমিক ধাপ হিসেবে বাড়ানো হয়েছে হামলার তীব্রতা। মূলত গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য পরিচালিত হচ্ছে এই অভিযান। নেতানিয়াহুর দাবি হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। এদিকে এনবিসি নিউজের প্রতিবেদন বলছে গাজায় 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া না দিলেও মার্কিন প্রেসিডেন্টের দাবি, অসংখ্য ফিলিস্তিনি ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে, তাদের যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন। বিতর্কিত আইনের ভিত্তিতে ভেনেজুয়েলার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, 1798 সালের ওই অভিবাসী আইন শুধু যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রযোজ্য হলেও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন সঠিক পদ্ধতি না মেনে বেআইনিভাবে ভেনেজুয়েলানদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে। এদিন অভিবাসীদের জন্য আইনি লড়াই চালিয়ে যেতে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা ACLU-র আইনজীবীদের পক্ষে মৌখিক রায় দেন আদালত। এর আগে গেল 19 এপ্রিল বেশ কিছু ভেনেজুয়েলার নাগরিককে দেশে ফেরত পাঠানোর নির্দেশের উপর অস্থায়ী স্থগিতাদেশ দেন আদালত। টেক্সাসের ডিটেনশন সেন্টারে আটকে রাখা ভেনেজুয়েলার এই অভিবাসীদের হয়ে শুরু থেকে মামলা লড়ছিল ACLU। চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় বাণিজ্য চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দাবি করছেন রুশ মাংস ও কৃষিখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটির মোট মাংস ও মাংসজাত পণ্য রপ্তানির 30% যায় চীনে। অন্যদিকে ইউরোপ বাদ দিয়ে চীনা কৃষি যন্ত্রপাতি আমদানি বাড়িয়েছে রাশিয়া। তহিদুর রহমানের প্রতিবেদন। 2022 সালে ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর পথে হাঁটে রাশিয়া। সেই থেকে শুধু কৃষিখাত, মাংস ও মাংসজাত পণ্যের আমদানি রপ্তানিই নয়, পুরো বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে মস্কো বেইজিং। 2024 সালে চীনে রাশিয়ার মাংস বিক্রি 14% বেড়েছে। এর মধ্যে প্রায় 50%ই মুরগির মাংস। এছাড়াও রাশিয়ার গরু এবং অন্যান্য প্রাণীর মাংসের শীর্ষ আমদানিকারক হয়ে উঠেছে চীন। এতে পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দাবি রুশ মাংস উৎপাদক ও রপ্তানিকারকদের। Мы активно развиваем экспорт, поставляем более чем 45 стран в мире нашу продукцию. И Китай занимает долю в 30%. Приблизительно такой объем. То есть для нас он является приоритетом номер один. 2023 সালের তুলনায় 2024 সালে রাশিয়ার মাংস এবং মাংসজাত পণ্যের রপ্তানি বেড়েছে 24%। অর্থের হিসেবে যা পৌঁছেছে রেকর্ড 170 কোটি মার্কিন ডলারে। 2030 সালের মধ্যে রাশিয়ার মাংস রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়ে 360 কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। The hard limit for any agriculture export or even growth is actually the amount of arable lands. And for Russia, with its arable land of exceeding 120 million hectares, মাংস ও কৃষি পণ্য রপ্তানি বাড়ায় এসব খাত সংশ্লিষ্ট যন্ত্রপাতি রাশিয়ার কাছে রপ্তানি করছে চীন।
সাশ্রয়ী মূল্যে পাওয়ায় রাশিয়ার কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে চীনা যন্ত্রপাতি। Трактора на сегодняшний момент уже 4-й মডিফিкация, они постоянно что-то дорабатывают. চীনা ট্রাক্টর এবং কম্বাইন্ড হারভেস্টারগুলো ইউরোপীয় প্রতিপক্ষদের তুলনায় 30 থেকে 50% কম দামে পাওয়া যায় বলে দাবি রাশিয়ার কৃষকদের, যার কারণে সয়াবিন, রেপসিড বা ক্যানোলার মতো তেলবীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাত করতে চীনের কৃষি যন্ত্রপাতির উপর নির্ভরশীলতা বেড়েছে রাশিয়ার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চান লিটন দাস। 2 ম্যাচের জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামবে টিম বাংলাদেশ। নিজেদের পরিকল্পনাগুলোকে মাঠের খেলায় কাজে লাগাতে চান লিটন সৌম্যরা। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। হালে টি-20 ফরম্যাটে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। মাঠের বাইরেও চলছে সমালোচনা। টি-20তে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল 3-0 ব্যবধানে। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে আবারও মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে রাত 9টায় মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া লিটনই এখন টি-20তে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক। দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম সিরিজ। চেষ্টা করব ভালো ক্রিকেটটা খেলার। আর ইউএর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও অনেক ভালো। আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। পূর্ণ শক্তির দল নিয়েই শারজাতে গেছে বাংলাদেশ। চোটের কারণে নেই দেশসেরা পেসার তাসকিন আহমেদ। আইপিএলে ডাক পাওয়ায় 1 ম্যাচ খেলেই ভারতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। তবুও জয়ের ব্যাপারে আশাবাদী দল। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা 2টা গেমে যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। এখন পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে 3টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে প্রতিটি ম্যাচে। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2022 সালে। 3 বছর পর আবারও দলটির সঙ্গে মাঠের লড়াই। দলের সবাইকে নির্ভর থাকার বার্তা দিলেন অধিনায়ক। ফিল ফ্রি, সবাই যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। শারজাতে সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে 19 মে। ফারহান ইহসান, এখন। জর্ডানে ত্রিদেশীয় সিরিজের আগে আফিদা তোহরাদের জন্য নারী ট্রেনার নিয়োগ দিয়েছে বাফুফে। নারীদের ফিটনেস আগের থেকে আরও অনেক বেশি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ট্রেনার। এদিকে বাফুফে জিমনেশিয়ামে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জাম। আরও জানাচ্ছেন শরীফ রওশন। বাংলার ফুটবলে নতুন করে পালা বদলের হাওয়া। এই হাওয়া লেগেছে নারীদের হাত ধরেই। 2022-এর সাফের পর আর দমিয়ে রাখা যায়নি দেশের নারীদের। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, সব জায়গায় নারী ফুটবলারদের এখন জয় জয়কার। প্রতিপক্ষের সামনে শক্তিশালী আর কৌশলী মনোভাব করতে তহুরা সৌরভীদের জন্য আনা হয়েছে নারী ট্রেনার। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া চৌধুরী শোনালেন নারী ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মেয়েরা আসলে মা বা বোন সমতুল্য যদি কাউকে পায়, ওইটা আমাদের আসলে আমরা কমফোর্টেবল ওই জায়গাটাতে বেশি হই। আমাকে 1 মাস আগে নেওয়া হয়েছে ত্রিদেশীয় ম্যাচের আগে, তো একটু প্রেশার, বাট আমার মনে হয় মেয়েদের ফিটনেস অনেকখানি ভালো ছিল আমি আসার আগে। এখন আরেকটু প্লাস পয়েন্ট হবে আর কি। সামনেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সিরিজের আগেই খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে কোনো কাজ করছেন কিনা ট্রেনার, সেই কথাও জানালেন তিনি। স্ট্রেংথ আর মেন্টাল হেলথটা আমি চাচ্ছি যে ওয়ার্কআউট দিয়ে তাদের যাতে মেন্টাল হেলথটা সেট থাকে, যাতে করে ম্যাচ যখন খেলবে তখন যাতে তাদের পারফরমেন্সটা ভালো হয়। নিজেদের ফিট রাখতে বাফুফে ভবনে নির্মিত জিমনেশিয়ামে প্রতিনিয়তই ব্যায়াম করেন নারী এবং পুরুষ ফুটবলাররা। 4 বছর আগে প্রায় কোটি টাকা খরচে গড়া এই জিমনেশিয়ামের এখন কি অবস্থা? আধুনিক সরঞ্জামের সুবিধা পাচ্ছে তো ফুটবলাররা? বাফুফের যেই আমাদের প্রিমিসেসটা আছে, ওটার মধ্যে আমি যা বিদেশে আমি ট্রেনার মানে যেই কাজগুলো করাতাম, ওই ইকুইপমেন্টের অনেকখানি আছে। আমি বলবো 75% আছে। বাকি কয়েকটা জিনিস আসলে আমরা এই মুহূর্তে আসলে অল্টার করে করছি ওয়ার্কআউটগুলোকে।
আর অলরেডি আমি যেই জিনিসগুলো চাচ্ছিলাম ওরা অর্ডার করে দিয়েছে অনেক আগে, আমি আসার আগে। তো আমার মনে হয় আমরা 1-2 সপ্তাহের মধ্যে এগুলো পেয়েও যাব। লম্বা সময়ের জন্যই নারী ফুটবল দলের সঙ্গে থাকার ইচ্ছার কথা জানালেন সুমাইয়া চৌধুরী। শরীফ রওশন, এখন ঢাকা। শেষ করবো এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, বাকি 3 জন খালাসে অসন্তোষ পরিবারের। খালাসটা কি ঠিক হয়েছে? আমি হাইকোর্টের কাছে বলতেছি এতজন ওরা শাস্তি দেয়। মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে সহজে ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন। মেয়র পদে ইশরাকের শপথের দাবিতে আজও সমর্থকদের বিক্ষোভ। নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি তার দায়িত্বে বসে এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমি মনে করবো এর পিছনে একটা কালো ছায়া। এই কালো ছায়া হচ্ছে তারাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। খুলনার সার্কিট মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ দুপুরে। অংশ নেবেন কেন্দ্রীয় সহ খুলনা, বরিশাল বিভাগের নেতাকর্মীরা। এই তারুণ্যের সমাবেশ হইল সকল মানুষকে নিয়ে। আমরা বরিশাল থেকে এসেছি আজকে খুলনার সমাবেশকে সফলমণ্ডিত করার জন্য। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লিবিয়া। আন্দোলনে সংহতি জানিয়ে 3 মন্ত্রীর পদত্যাগ, দ্রুত নির্বাচন দাবি। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।